কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমাদের পড়াশোনার বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ নামক অধ্যায়টি। আচ্ছা, এখন মহাকর্ষ অভিকর্ষ এই অধ্যায়টির নাম মাথায় আসলে সবার আগে আমাদের কার কথা মাথায় আসে? আমাদের মাথায় আসে বিজ্ঞানী নিউটনের কথা, আর তার মাথায় আপেল পড়ার কথা। কারণ সবাই বলে যে একদিন বিজ্ঞানী নিউটন তার বাসার পাশের আপেল গাছের নিচে শুয়েছিল, শুয়ে শুয়ে বই পড়তেছিল। উপর থেকে একটা আপেল তার মাথায় পড়লো। যেই মুহূর্তেই আপেল তার মাথায় পড়লো, তার বুদ্ধির টনক নড়ে উঠলো এবং সে ভাবলো যে কেন আপেলটা আমার মাথায় পড়লো, কেন আপেলটা নিচে এসে আমার মাথায় পড়লো, কেন আপেলটা উপরের দিকে গেল না, বা কেন আপেলটা ডানে বা বামে গেল না। ভাগ্যিস নিউটন ইংল্যান্ডে জন্মেছিলেন। নিউটন যদি ইংল্যান্ডে না জন্মে বাংলাদেশে জন্মাতো তখন কি হতো? কারণ বাংলাদেশে তো আমাদের বাসার পাশে আপেল গাছ থাকে না, আমাদের বাসার পাশে থাকতে পারে তাল গাছ অথবা নারিকেল গাছ। আর আপেল না পড়িয়া যদি পড়িত তাল, নিউটন বুঝিত কত ধানে কত চাল। তো তাহলে নিউটনের মাথায় যে চিন্তাটা ছিল, সেই চিন্তাটা ছিল এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর যেমন এখানে মানুষ, পৃথিবীর সব দিকে কি আছে? মানুষ, সব দিকে মানুষ। তাহলে সব দিক থেকে আমরা কিছু যদি ছেড়ে দিই, সব দিক থেকে প্রত্যেকটা বস্তু কিসে পড়ে? নিচে এসে পড়ে। যদি এখানে থাকে তখন কি হবে? প্রত্যেকটা বস্তুই নিচের দিকে পড়বে। তার মানে সবকিছু যে নিচের দিকে পড়ার প্রবণতা, এই প্রবণতাটার কারণ কি? তো এই প্রশ্ন কি সবার আগে নিউটনের মাথায় এসেছিল? এর আগে কি কেউ এটা নিয়ে ভাবেনি? বা পড়ন্ত বস্তু নিয়ে এর আগে কি কেউই কোনো কিছু চিন্তা করেনি? সেটা ঠিক নয়। এটা মানুষ অনেক আগে থেকে পড়ন্ত বস্তু বা কেন সব বস্তু টস্তু নিচে পড়তেছে, এটার কারণটা নিয়ে মানুষের চিন্তা ছিল। আচ্ছা, তো এই ব্যাপারটি নিয়ে কথা বলতে হলে সবার আগেই আমাদের যাকে স্মরণ করতে হবে তিনি হচ্ছেন মহান বিজ্ঞানী গ্যালিলিও। তো গ্যালিলিওর যে চিন্তাটা ছিল, গ্যালিলিওর সময়কার মানুষের যে বিশ্বাস ছিল, মানুষের বিশ্বাস ছিল যে ভারী বস্তু দ্রুত পড়বে, বাট কোন একটা হালকা বস্তু কি হবে? অনেক ধীরে পড়বে। হ্যাঁ, কারণ আমাদের যে স্বাভাবিক কমন সেন্স সেটা আমাদেরকে কি বলে যে আমরা যদি কখনো ভারী একটি ইটের টুকরাকে ফেলে দিই, আর একই সাথে যদি আমরা একটি পাখির পালককে ফেলে দিই, তাহলে কি হবে? ভারী ইটের টুকরাটি অনেক আগে পড়বে পাখির পালকের তুলনায়। তো এই হিসাব অনুযায়ী মনে হয় হ্যাঁ, এরিস্টটল ঠিক যে ভারী বস্তু পড়তে কম সময় লাগবে, বাট হালকা বস্তু পড়তে বেশি সময় লাগবে। বাট গ্যালিলিও এই জিনিসটা নিয়ে অনেক চিন্তা করেছেন। তো গ্যালিলিও চিন্তা করলো যে এই ব্যাপারটাকে আসলে একটু পরীক্ষা করে দেখা যায়। এখন এই পরীক্ষাটা করা খুবই সহজ, কারণ এখন আমরা চাইলেই কোন একটা স্থানে ভ্যাকুয়াম বানায় ফেলতে পারি। বাট তখন সেই 1638-40 ওই সালের দিকে তখন ব্যাপারটি এত সহজ ছিল না। তো গ্যালিলিও যদি এটা পরীক্ষা করতে চায় তাহলে গ্যালিলিওর কি করতে হতো? ইতালিতে একটা টাওয়ার ছিল, টাওয়ারটা হচ্ছে পিসা টাওয়ার। এটা একটু হেলানো টাওয়ার ছিল। তো এই পিসা টাওয়ার থেকে গ্যালিলিও কি করলো? গ্যালিলিও দুটো ক্যানন বল মানে হচ্ছে কামানের গোল্লা, তো দুটি ক্যানন বল সে একই সাথে ওই পিসা টাওয়ারের উপর থেকে ফেলে দিল। এখন দেখো, যদি এরিস্টটল সত্য হতো, মানে এরিস্টটলের যে কথা যে ভারী বস্তু দ্রুত পড়বে, কারণ ভারী বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বল অনেক বেশি হবে অপেক্ষাকৃত হালকা বস্তুর তুলনায়, তাহলে কি হতো? কারণ গ্যালিলিও যে দুটো ক্যানন বল নিয়েছিল তার একটা ছিল বড় আর একটা ছিল ছোট। তাহলে এই বড়টার কি পড়া উচিত ছিল? দুটাকে আমি একই সাথে ছাড়তেছি, বাট বড়টার আগে পড়া উচিত ছিল, কারণ যেহেতু ওটার ভর বেশি। আর ছোট ক্যানন বলটা কি পরে পড়া উচিত ছিল। বাট যখন সে এই পরীক্ষাটি করে দেখলো, তখন দেখলো যে দুইটা কি হচ্ছে, একই সাথে নিচে পড়তেছে। তো তার মানে কি? তার মানে দুইটা ভারী বস্তু, সাপোজ প্রথম যে ক্যানন বলটার কথা আমরা বলছিলাম ওটার ভর হচ্ছে 30 কেজি, আর পরের ক্যানন বলটার ভর হচ্ছে 10 কেজি। তাহলে 30 কেজি 10 কেজি দুইটা যেহেতু একই সাথে পড়তেছে, তাহলে কি আমরা এটা বলতে পারি যে ভারী বস্তু দ্রুত পড়বে আর হালকা বস্তু একটু সময় লাগবে পড়তে? তার মানে কি? এটা কখনোই তাদের ভরের উপর নির্ভর করে না। এখন কথা হচ্ছে, দুইটা ক্যানন বল যদি একই সাথে পড়ে, তাহলে একটা ইটের টুকরা আর একটা পালক কেন একই সাথে পড়ে না? এটার যে কারণ সেটা হচ্ছে, আমাদের এটাকে চিন্তা করো যে এখানে এই রুমের ভিতর কি বাতাস আছে, তাই না? তো এই রুমের ভিতর যদি বাতাস থাকে
আমরা এটা চিন্তা করতে পারি একটা বাতাসের সমুদ্র। তবে এই ভারী বস্তুটাকে যখন আমার এই হাতে যে ইটের টুকরাটি, সেটির বেলায় তার ওজন কাজ করতেছে কি নিচের দিকে, আর এই যে আমার এই হাতে যে পালকটি, সেই পালকটির বেলায় তার ওজন কাজ করতেছে কি নিচের দিকে। আর দুইটাই যখন আমি ছেড়ে দিচ্ছি, যেহেতু এই রুমে বাতাস আছে, সেই বাতাস কি করবে, দুটোকে একটা পূর্ববতা বা একটা ঊর্ধ্বমুখী বল দিবে। তো এই ঊর্ধ্বমুখী বলটা যেহেতু আমার এই পাশের যে ভারী বস্তুটি, তার যেহেতু ওজনটা অনেক বেশি, তাহলে ঊর্ধ্বমুখী বলের তুলনায় ওজনটা অনেক বেশি হবে। তার জন্য কি হবে, অনেক দ্রুতই নিচে পড়ে যাবে, কারণ ঊর্ধ্বমুখী বলটা ওর কাছে অনেকটা নেগলিজিবল। বাট এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে পাখির পালকটা, এটার ভর কিন্তু অনেক কম, তার মানে এটার ওজন অনেক কম, তাহলে ওর যে নিচের দিকের যে বলটা সেটাও অনেক কম। তাহলে ওর ক্ষেত্রে যখন আমরা ওকে ছেড়ে দিচ্ছি, যেহেতু বায়ুর ঊর্ধ্বমুখী বলটা উপরে কাজ করতেছে, তাহলে বায়ুর ঊর্ধ্বমুখী বলটা উপরে কাজ করার জন্য, আর যেহেতু ওয়েটটাও খুব বেশি না, তাহলে এদিকের ফোর্স আর এদিকের ফোর্স যদি খুব বেশি ডিফারেন্স না থাকে, তাহলে কি হবে, ও কি ওই ভারী বস্তুটার মতো খুব দ্রুতই নিচে পড়ে যেতে পারবে না, এভাবে পড়বে। বুঝে গেছে? আচ্ছা, তো এখন এই এক্সপেরিমেন্টটা আমরা যদি এই রুমটাকে কি করে ফেলি, ভ্যাকুয়াম করে ফেলি, এই রুমটাকে ভ্যাকুয়াম করে ফেলে যদি আমরা এক হাতে ইটের টুকরা আর এক হাতে পাখির পালক নিয়ে একসাথে ছেড়ে দিই, তখন কি দেখা যাবে, তখন দেখা যাবে দুটো কি হচ্ছে, দুটো একই সাথে নিচে পড়তেছে। কারণ এই ক্ষেত্রে তো বাতাসই নেই, বাতাস নেই তার মানে বাধাও নাই। যখন আমরা এই রুমে যখন বাতাস আছে, তখন কি হবে, তখন আমরা যখন আমাদের ভারী বস্তুটিকে ছেড়ে দিচ্ছি, ওর বেলায় যেহেতু ওজনটা নিচের দিকে যে ওজন কাজ করতেছে, সেটা বাতাসের যে ঊর্ধ্বমুখী বল তার থেকে অনেক বেশি, তাহলে কি সেটা খুব দ্রুতই নিচে পড়ে যাবে। আর ওর ক্ষেত্রে যেহেতু নিচের দিকে ওজনটাও কম, যেহেতু ভর কম, আর উপরের দিকে যেহেতু বাতাসের ঊর্ধ্বমুখী বলটা আর ওজনের মধ্যে ডিফারেন্সটা যেহেতু, পার্থক্যটা যেহেতু খুব বেশি না, এই জন্য ও কিভাবে পড়বে, ও কিন্তু এভাবে পড়বে। আচ্ছা, কিন্তু এই পরীক্ষাটি যদি আমরা কোনো একটা বায়ুশূন্য স্থানে করতাম, তাহলে যেহেতু তখন বায়ু নেই, তার মানে কি কোনো বাতাসের বাধাও নেই, তার মানে কি তখন যদি দুইটা বস্তুকে আমি একই সাথে ছেড়ে দেই, তখন কিন্তু তারা একই সাথেই নিচে পড়বে। কারণ অলরেডি গ্যালিলিও কিন্তু আমাদের প্রমাণও করেছেন, যেটা দুটো ক্যানন বল দিয়ে, দুটো আলাদা ভরের ক্যানন বল দিয়ে সে প্রমাণ করেছে যে দুটি যদি ছেড়ে দেই, দুটি কি হয়, দুটি একই সাথে নিচে পড়ে। তার মানে কি, এটা কখনোই তাদের ভরের উপর নির্ভর করে না। তো এই পরীক্ষালব্ধ ফলাফল থেকে গ্যালিলিও কি করলো, গ্যালিলিও তিনটি সূত্র দিল। তো সূত্র তিনটির প্রথম সূত্রটি ছিল, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। আমাদের এই প্রত্যেকটা সূত্রে খেয়াল করতে হবে যে বলতেছে কি স্থির অবস্থান থেকে, তার মানে দুইটাকে আমার, তার মানে কি আদিবেগ কি থাকবে, শূন্য। বিনা বাধা মানে কি, তার মানে কোনো বাধা নেই, কোনো বাতাসের বাধা বা কিছুই নেই, তার মানে যদি দুইটা বস্তুকে ছেড়ে দেই, তারা কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এটা ছিল প্রথম সূত্র। তারপর গ্যালিলিওর যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রটি কি ছিল, দ্বিতীয় সূত্রটি ছিল যে এটাও এভাবেই স্থির অবস্থান থেকে আমাদের ছাড়তে হবে, এবং অবশ্যই বিনা বাধায় পরন্ত বস্তুর যে কোনো সময় বেগ তার ওই সময়ের অতিক্রান্ত সময়ের সমানুপাতিক। তার মানে প্রথম সেকেন্ড শেষে যদি কোনো একটা বস্তুর বেগ হয় ভি, তার মানে দ্বিতীয় সেকেন্ড শেষে বেগটা কি হবে, ট্রাইস ভি। এটাকে গাণিতিক ভাষা আমরা কি লিখতে পারি, গ্যালিলিওর দ্বিতীয় সূত্রকে, যে ভি ভার্সেস টি। আচ্ছা, তারপর আমরা গ্যালিলিওর তৃতীয় সূত্রটি কি ছিল। তো গ্যালিলিওর যে প্রত্যেকটা সূত্রই কিন্তু পরীক্ষণলব্ধ সূত্র। তো গ্যালিলিওর তৃতীয় সূত্রটার জন্য গ্যালিলিও যেভাবে পরীক্ষা করেছিল, গ্যালিলিও একটা হেলানো তল চিন্তা করেছিল। আমরা চিন্তা করি এটা একটা হেলানো তল, এবং সে করছিল কি, ওটার মাথা থেকে একটা বস্তুকে ছেড়ে দিচ্ছিল। তো বস্তুটাকে যখন ছেড়ে দিচ্ছিল, তখন দেখা যাচ্ছে বস্তুটা প্রথম সেকেন্ডে সে 1 মিটার যদি যায়, ধরে নিলাম সে প্রথম সেকেন্ডে 1 মিটার গেল, দেখা গেল যে দ্বিতীয় সেকেন্ডেও 1 মিটার যাচ্ছে না, দ্বিতীয় সেকেন্ডেও যাচ্ছে 3 মিটার, আর তৃতীয় সেকেন্ডে যাচ্ছে কি 5 মিটার। তাহলে বলো, তাহলে প্রথম সেকেন্ড শেষে ওর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, 1 মিটার, আর দ্বিতীয় সেকেন্ড শেষে ওর মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে, 1 + 3 4 মিটার, আর তৃতীয় সেকেন্ড পরে ওর মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে, 1 + 3 + 5, তার মানে কত, 9 মিটার। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তার মানে 1 সেকেন্ড পর ওর দূরত্ব 1 মিটার,
2 সেকেন্ড পর দূরত্ব 4 মিটার, 3 সেকেন্ড পর দূরত্ব 9 মিটার। তো প্রত্যেকটা জায়গায় খেয়াল করে দেখো, প্রত্যেকটা জায়গায় যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু টাইমের কি স্কোয়ারের হিসাবে চেঞ্জ হচ্ছে। কারণ যখন 3 সেকেন্ড পর, তখন 3 3 9, তাহলে আমি দেখতেছি কি যে আমার প্রথম সেকেন্ডের যে দূরত্ব তার থেকে 9 গুণ বেশি দূরত্ব নিচে পড়তেছে। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি যে, বা আমরা যদি শাব্দিকভাবে বলি, তাহলে এটাও এই সূত্রেরও যে কথা সেটাও সেম, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, অবশ্যই স্থির অবস্থান থেকে পড়তে হবে এবং বিনা বাধায় পড়তে হবে। পরন্ত সকল বস্তুর ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় শেষে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো গাণিতিকভাবে আমরা কি বলতে পারি গ্যালিলিওর তৃতীয় সূত্রকে, যে h ভার্সাস t স্কয়ার। আচ্ছা, তাহলে এই গেল আমাদের গ্যালিলিও 3টি সূত্র। এখন কথা হচ্ছে, গ্যালিলিও যে 3টি সূত্র দিয়েছিল সেগুলো সবই ছিল পরীক্ষণবদ্ধ ফলাফলের ভিত্তিতে। এখন কথা হচ্ছে, গ্যালিলিও তো জানতো না কেন নিচে পড়তেছে, গ্যালিলিও জানতো এভাবে পড়তেছে এবং এটার পিছনে কিভাবে ম্যাথমেটিক্যাল যে কনসেপ্টটা সেটা সে জানতো, বাট সে জানতো না যে কেন নিচেই পড়তেছে। তো এই গল্পটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ নিউটনের কিন্তু প্রশ্ন ছিল কেন নিচেই পড়তেছে। আচ্ছা, তো এই গল্পে আমরা মানে নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা আমরা আবার আসবো, বাট তার আগে আমরা আরেক মহান বিজ্ঞানী কেপলারের আবিষ্কার নিয়ে আমাদের কথা বলতে হবে। তার মানে আমরা কেপলারের সূত্র নিয়ে কথা বলবো। আচ্ছা, তো কেপলারের সূত্র নিয়ে কথা বলার আগে একটু গল্প করতে হবে। সেটা হচ্ছে, একসময় মানুষের ধারণা কি ছিল? একসময় মানুষের ধারণা ছিল পৃথিবী আসলে সমতল। কারণ আমাদের দেখে তো সবকিছু মনে হয় কি যে সমতল, কারণ পৃথিবী তো বড় একটা গোলক। তবে আমরা যদি পৃথিবীর মধ্যে আমরা খুব সামান্য জায়গায় আমাদের দৃষ্টিসীমার মধ্যে আমরা দেখতে পাই, তো ওই হিসেবে আমাদের কাছে কি মনে হয় যে পৃথিবী আসলে সমতল। বাট ধীরে ধীরে মানুষ জানতে পারলো যে না, আসলে পৃথিবী সমতল না, পৃথিবী আসলে গোল। আর তুমি যদি একটি বড় একটা গোলকের উপর একটা পিঁপড়াকে উঠিয়ে দাও, তাহলে পিঁপড়াটা আজীবনই জানবে যে ওই গোলকটা আসলে গোলক ছিল না, কারণ তার যে দৃষ্টিসীমায় সে যা দেখতেছে সে দেখবে কি সবই সমতল। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম, আর পৃথিবীর কাছে তো আমরা একটা পিঁপড়ার মতো। আচ্ছা, এরপর তো মানুষ ধীরে ধীরে জানতে পারলো যে আসলে পৃথিবী সমতল না, পৃথিবী আসলে গোল। তারপর মানুষের আরো কি ধারণা ছিল? মানুষ একসময় চিন্তা করতো যে ওকে, পৃথিবী গোল ঠিক আছে, বাট সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। তার মানে কি, সূর্য, চাঁদ আর যা কিছু দেখতেছো, মঙ্গল, শনি, যাই দেখতেছো সব কি তাহলে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। ইভেন বিজ্ঞানী টলেমির নাম তোমরা শুনে থাকবে। তো টলেমির একটা ধারণা ছিল, টলেমির একটা মডেল ছিল। টলেমির এই মডেলেও কিন্তু পৃথিবী কি ছিল, কেন্দ্রে ছিল, আর সবকিছু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছিল। তো এই টলেমির মডেলটা অনেকে বিশ্বাস করতো, বাট এই জিনিসটাকে কোপার্নিকাস মেনে নিতে পারেনি। তো কোপার্নিকাস একটা মডেল প্রস্তাব করছিল, এবং কোপার্নিকাসের যে মডেল, কোপার্নিকাসের মডেলে কিন্তু সূর্যটা কি কেন্দ্রে ছিল। এটাকে ইংরেজিতে বলা হয় হেলিওসেন্ট্রিক মডেল। আর এর আগে যেটা পৃথিবী কেন্দ্রে ছিল ওটাকে বলা হয় জিওসেন্ট্রিক মডেল। তো কোপার্নিকাস একটা ধারণা দিয়েছিল, কিন্তু কোপার্নিকাসের এই ধারণার পিছনে যথেষ্ট সে ম্যাথমেটিক্যাল প্রুফ বা গাণিতিক যে প্রমাণ বা গাণিতিক যে তত্ত্ব দরকার ছিল সেটা কিন্তু কোপার্নিকাস দিতে পারেনি। বাট কোপার্নিকাস এটা বিশ্বাস করতো তার পর্যবেক্ষণ থেকে যে পৃথিবী কেন্দ্রে থাকতে পারে না, অবশ্যই সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে এবং বাকি সব গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আচ্ছা, এরপর আমাদের আরেক বিজ্ঞানীর কথা ভাবতে হবে। তিনি হচ্ছেন টিকো ব্রে। তো টিকো ব্রে করছিল কি, সে খুবই ভালো সচ্ছল পরিবারের লোক ছিল, এবং সে সচ্ছল পরিবারের লোকদের মতো সে তার পুরো জীবন আমোদ ফুর্তি করে কাটায়নি। সে করেছিল কি, তার খুব জানার ইচ্ছা ছিল আসলে আমাদের যে পৃথিবী, সূর্য, এই সৌরজগতের ব্যাপারে তার খুব জানার ইচ্ছা ছিল। তো সে কি করেছিল, সে একটি দ্বীপে, তখনও কিন্তু টেলিস্কোপ আবিষ্কার হয়নি, সে খালি চোখে রাতের আকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্রের বছরের বিভিন্ন সময়ে সে তথ্যগুলো নিয়ে এগুলো সব কি করতেছিল, সে বছরের পর বছর ধরে এই তথ্যগুলোকে সে নথিবদ্ধ করতেছিল। বাট সেই কাজটা শেষ করতে যেতে পারে নাই, কারণ তার আগেই সে মারা গেছিল। তো এই টিকো ব্রেহের যে এত তথ্য ছিল, এই তথ্য থেকে বিজ্ঞানী কেপলার কি করলো, সে
কোন একটা গ্রহের, সাপোজ সে মঙ্গল গ্রহের যে তথ্যগুলো, সে মঙ্গল গ্রহের তথ্য থেকে সে বিভিন্ন সময় সে হিসাব করলো যে বিভিন্ন সময় মানে টিকো ব্রেহের তথ্য অনুযায়ী বছরের বিভিন্ন সময় মঙ্গল যে পথে আছে সেটাকে নিয়ে সে একটা মডেল বা কিছু বানানোর ট্রাই করলো। তো সে দেখলো কোনোভাবেই এই যে মঙ্গল সূর্যের চারদিকে মঙ্গলের যে গতিপথটা, এটাকে সে একটা বৃত্তের হিসাবে আনতে পারতেছে না। কারণ যখন কোপার্নিকাস ধারণা করছিল যে সূর্য কেন্দ্রে আছে সৌরজগতে এবং বাকি সবকিছু, সে ধরে নিয়েছিল বাকি সবকিছু বৃত্তীয় পথে, বাকি সবকিছু বৃত্তীয় পথে সূর্যকে পরিক্রমণ করছে। তো কিন্তু ওই টিকো ব্রেহের যে তথ্য নিয়ে কাজ করতেছিল কেপলার কিন্তু সেই তথ্য অনুযায়ী দেখলো যে না, এটা কক্ষপথটা কখনোই বৃত্তাকার হতে পারে না, কারণ বৃত্তাকার হলে ওই হিসাবের সাথে মিলতেছে না। তো তখন দেখলো যে বৃত্ত ছাড়া আর কোনো গাণিতিক বা জ্যামিতিক কোনো ফিগারের সাথে এই তথ্য অনুযায়ী মিলে কিনা। তখন সে দেখলো উপবৃত্তের সাথে খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। তো এটা থেকে কেপলার কি করলো, কেপলার 3টি সূত্র দিল, যেগুলো কেপলারের সূত্র হিসেবে পরিচিত। তাহলে আমরা এখন কেপলারের 3টি সূত্র দেখব। তো কেপলারের যে প্রথম সূত্রটি, সেটি আমাদের বলছে যে প্রতিটি গ্রহই সূর্যকে তার যে কোনো একটি নাভিতে রেখে, নাভি হচ্ছে উপবৃত্তের ফোকাস বা নাভি, কারণ একটা উপবৃত্তের 2টি ফোকাস হয়। তো সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে, যেমন এই ক্ষেত্রে এই ফোকাসে রেখে একটি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। তো এই সূত্রটি যেহেতু কক্ষপথটা কেমন এটার ব্যাপারে ধারণা দিচ্ছে, তো এই সূত্রটিকে আমরা কি বলবো, উপবৃত্ত সূত্র। তারপর হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। তো কেপলারের দ্বিতীয় সূত্রটা বলছে যে গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী রেখা, সেই রেখাটি সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে কি, আমি যদি একটি নির্দিষ্ট পরিমাণ সময় টি এর কথা চিন্তা করি, টি সময় যদি সে এখানে এতটা দূরত্ব অতিক্রম করে, তার মানে কি, সেক্ষেত্রে তার গ্রহ এবং সূর্যের সংযোগকারী রেখাটি যে ক্ষেত্রফল তৈরি করতেছে সেই ক্ষেত্রফলটা কি হবে, এতটা। আচ্ছা, তো এই নির্দিষ্ট পরিমাণ সময় টি সময় যদি আমি অন্য স্থান থেকে ক্ষেত্রফল নেই, তাহলে টি সময় অন্য স্থান থেকে যদি ক্ষেত্রফল নেই, তো সেই ক্ষেত্রে যদি ক্ষেত্রফল হয় এতটা, সময় পরিমাণটা কিন্তু সেম, এখানেও কিন্তু টি পরিমাণ সময় আর এখানেও কিন্তু টি পরিমাণ সময়। তো টি পরিমাণ সময়ে এই দুই জায়গায় যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখাটি যে ক্ষেত্রফল তৈরি করলো, এই ক্ষেত্রফলটি কিন্তু দুই জায়গায় কি হবে, সমান হবে। এটাকে যদি আমরা বলি A1 আর এটাকে যদি আমরা বলি A2, তাহলে আমরা কি বলতে পারি, A1 = A2 হবে। বা এটাকে গাণিতিকভাবে আমরা চাইলে এভাবে লিখতে পারি, dA dt varies বা dA dt = constant, কারণ dA dt সবসময় কি থাকবে, একটি ধ্রুবক, কারণ সময়ের সাথে যে ক্ষেত্রফলের পরিবর্তন হবে সেটা সবসময় কি থাকবে, সেম থাকবে। আচ্ছা, তারপর কেপলারের তৃতীয় সূত্রটি নিয়ে আলোচনা করা যায়। কেপলারের তৃতীয় সূত্রটি বলতেছে যে প্রতিটি গ্রহ, সূর্য থেকে যে প্রতিটি গ্রহ যে পুরো এক চক্কর দিয়ে আসতেছে, এটাকে আমরা কি বলবো, ওই গ্রহের পর্যায়কাল। তো এই পর্যায়কালের বর্গ গ্রহ এবং সূর্যের সংযোগকারী যে ব্যাসার্ধ রেখা, সেই ব্যাসার্ধ রেখা সেটাকে যদি আমরা একটা গড় ভ্যালু দিয়ে প্রকাশ করি, সাপোজ A, তাহলে এই পর্যায়কালের বর্গ গ্রহ এবং দূরত্বের মধ্যকার যে গড় দূরত্ব, সেই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি, T², তাহলে আমরা বলতে পারি T² raises A³ এখানে টি হচ্ছে যে গ্রহটি নিয়ে আমরা কথা বলছি সেই গ্রহটির আবর্তনকাল বা পর্যায়কাল, আর এ হচ্ছে কি, এ হচ্ছে ওই গ্রহটির সূর্য থেকে গড় দূরত্ব। তো এই 3টি সূত্রই কার সূত্র, কেপলারের সূত্র। তো কেপলার জানতো, কেপলার যেটা বের করেছিল সেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরছে, সেই গ্রহগুলো ঘোরার যে গতিপথ বা গ্রহগুলো কিভাবে ঘুরছে, গ্রহগুলো ঘুরতে কতটা সময় নিচ্ছে, এই বিষয়গুলো তাহলে কেপলার বের করতে পেরেছিল। সবই কিন্তু টিকো ব্রেহের যে অনেকদিন ধরে নেওয়া যে তথ্য, সেই তথ্য উপাত্তকে ভিত্তি করে। আচ্ছা, বাট কেপলারও কিন্তু জানতো না যে গ্রহগুলো যে ঘুরতেছে সূর্যকে কেন্দ্র করে কেন ঘুরতেছে। নিশ্চয়ই কোনো একটা বল থাকবে যার কারণে গ্রহগুলো সূর্যকে ছেড়ে যাচ্ছে না। ধরি আমার হাতে কোনো একটি বস্তু আছে, আমার হাতে এটা একটা
দড়ির মাথায় কোনো একটা বস্তু আছে, তো এটাকে যদি আমি হাতে নিয়ে ঘুরাই, যে কোনো সময় আমি যদি ছেড়ে দেই, ও কি হবে, আমি যে জায়গা থেকে ছাড়তেছি সেই জায়গা থেকে ওর গতির স্পর্শক বরাবর ছুটে যাবে, কারণ আমি ছেড়ে দিচ্ছি। কারণ যখন ও যাচ্ছিল না, কেন যাচ্ছিল না, কারণ আমি হাত দিয়ে ধরে যাচ্ছি। এখানে যে বলটা দিচ্ছি সেই বলটা কি আমার হাতে টান, বাট যখন আমি ছেড়ে দেবো ওই মুহূর্তে যেহেতু আমার আর হাতের টান নেই, ও কি হবে, স্পর্শক বরাবর চলে যাবে। তো এই ক্ষেত্রে কেন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে, কেন সে স্পর্শ বরাবর এদিকে বা ওদিকে চলে যাচ্ছে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে নিউটনের মাথায় আসলো কি, মহাকর্ষ বল।